হ্যালো বন্ধুরা, আজকের মক টেস্টের মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা প্রশ্ন দেখো। তার মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এই সেন্সে না, এগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন, ট্রিকি টাইপের, ঠিক আছে, ক্যালকুলেটিভ নয়। আর সত্যি কথা বলতে এসএসসিতে সেরকম ক্যালকুলেটিভ দেয় না ব্যাঙ্কিংয়ের মতো, তো এগুলো ট্রিকি থাকে, ঠিক আছে। তো দেখো কি বলছে, অ্যান আর্ক অফ লেন্থ 33 পাই সেমি সাবটেন্স অ্যান অ্যাঙ্গেল অফ 132 ডিগ্রি, ঠিক আছে। অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। কিছু না, এখানে বলেছে যে আমাদের একটা আর্কের লেন্থ দেওয়া আছে 33 পাই, ঠিক আছে। যদি আর্কের পরিসীমা বলে তাহলে কিন্তু কি হয় আমি বলে দিচ্ছি। দেখো, আমরা যদি প্যারিমিটার অফ আর্ক, ঠিক আছে, আমি যদি একটা ছবি ড্র করি, একটা সার্কেল, যদি একটা সার্কেল ড্র করি তাহলে দেখতে পাবে সার্কেল ঠিকঠাক হলো না, কিন্তু প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। একটা সার্কেল যদি এই আর্কটার কথা বলে, এটা মাইনর আর্ক, আমরা জানি এটা মাইনর আর্ক, এটা মেজর আর্ক, ঠিক আছে। দেখেও বোঝা যায় প্যারিমিটার বা ক্ষেত্রফল যাই বলে না কেন, ঠিক আছে। আর সব থেকে বড় কথা যে সেন্ট্রালে যে কোনটা ডেভেলপ করছে সেইটা দেখেও আমরা বলতে পারি। তো যাই হোক, এটা মাইনর আর্ক, ঠিক আছে, এম ফর মাইনর, এম এন ফর মাইনর, ঠিক আছে, আর এম জে ফর মেজর, মাইনর আর্ক মেজর আর্ক, ঠিক আছে। আমার যদি এখানে লেন্থ অফ আর্ক বলে, লেন্থ অফ আর্ক যদি আমাকে শুধু, ঠিক আছে, যদি লেন্থ অফ আর্ক বলে, লেন্থ অফ আর্ক, যদি লেন্থ অফ আর্ক বলে, ঠিক আছে, আর্কটার যদি দৈর্ঘ্যটা বলে, আর্কটার দৈর্ঘ্য বলতে শুধু কিন্তু এইটুকুই হবে, এই যে এইটুকু, এটা হচ্ছে মাইনর আর্কের দৈর্ঘ্য আর এটা মেজর আর্কের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এটাও কিন্তু এই যে পুরো সার্কেলটার পরিসীমার অন্তর্গত। হ্যাঁ, যদি পুরো সার্কেলটা পরিসীমা বলি কী হয়, 2 পাই আর হয়, ঠিক আছে। পুরো সার্কেলটা পরিসীমা বলতে গেলে 2 পাই আর হয়। তাহলে এই যে মাইনর আর্ক বলি না কেন বা মেজর আর্ক কী বা বলি না কেন, এটা পুরো সার্কেলটার প্যারিমিটার বা পরিসীমাটার অন্তর্গত। তাহলে এই যে মেজর আর্কটার ডিস্টেন্স, মানে ডিস্টেন্স লেন্থটা কত হবে না, 2 পাই আর ইন্টু থিটা বাই 360। কারণ আমাদের একটা আর্ক, একটা সার্কেল, সেই সার্কেলটার যে টোটাল ডিগ্রি অফ অ্যাঙ্গেল কত হয়, 360 হয়, ঠিক আছে। তাহলে এটা টোটালটা 360, আর এটার তার মধ্যে সেন্ট্রালে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, সেন্টার যেটা সেন্টার এটা হবে, ঠিক আছে, এই একটা সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে, বুঝতে পারলো, ঠিক আছে। দেখো এইটা অ্যাকচুয়ালি সেন্টারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এটা কিন্তু আমরা মেজর আর্ক বা মাইনর আর্ক বলছি ছবিটা দেখে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি দুটো আর্কই সমান, ঠিক আছে। এটা এখানে আমরা মেজর আর্ক মাইনর আর্ক দেখে বললাম, কিন্তু দেখো এটা কিন্তু সেন্টারে 180 ডিগ্রি, মাইনর আর্ক যেটাকে বলছি আমরা সেটাও করেছে, মেজর আর্ক যেটা বলছে সেটাও কিন্তু সেন্টারে 180 ডিগ্রি কোণই করেছে। তাহলে যদি আমি আর একটু ক্ল্যারিটি দিই, তাহলে এটা কিন্তু মেজর আর্ক মাইনর আর্ক বলাটা অ্যাকচুয়ালি একদিক থেকে ভুল। কারণ আমরা মেজর আর্ক মাইনর আর্ক কোনটা থেকে বুঝবো, সেন্টারে যে অ্যাঙ্গেলটা ডেভেলপ করছে সে অ্যাঙ্গেলটা দেখে বুঝবো। এখানে কিন্তু সেন্টারে দুটো আর্কই 180 ডিগ্রি অ্যাঙ্গেল ডেভেলপ করছে। তাহলে যদি আমরা মেজর আর্ক মাইনর আর্ক ভালো করে বুঝতে চাই, আমাকে আরেকটা ছবি ড্র করতে হবে। যদি আমি এইভাবে ছবিটা ড্র করি, যদি এটা আমাদের সেন্টার হয়, এরপর দেখো এই যে সেন্টারে, এখন কিন্তু সেন্টারে 180 ডিগ্রি কোণ ড্র করছে না, তাহলে কিন্তু এইখানে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা মাইনর আর্ক, ঠিক আছে, এটা মাইনর আর্ক, আর এটা কিন্তু মেজর আর্ক, আমরা নির্দ্বিধায় বলতে পারি মেজর আর্ক। কারণ এখন দেখো সেন্টার কিন্তু 180 ডিগ্রি করে কোণ উৎপন্ন হচ্ছে না, এটা নিঃসন্দেহে 180 ডিগ্রি থেকে কম হবেই হবে। তাহলে কিন্তু দুটো আর্ক সমান নয়, তাহলে কিন্তু আমরা মাইনর আর্ক মেজর সহজেই বলতে পারি। যেটা বলতে চাচ্ছিলাম এরপর, যে টোটাল আমাদের যেটা সার্কেল তার অ্যাঙ্গেলটা কিন্তু ডিগ্রি অফ অ্যাঙ্গেলটা কত হয়, 360 ডিগ্রি। তাহলে টোটালটা 360 নিচে করেছি, আর আমি বারবার বলি যে নিচেরটা সব সময়তেই টোটাল, আর
এই যে উপরে যেটা হবে একটা ফ্র্যাকশনের সেটা হচ্ছে এক্সিস্টিং, তার মধ্যে কতটা, তাহলে তার মধ্যে কতটা ইন দ্য সেন্স যে এই আর্কটা মাইনর যে আর্কটা সেটা সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটাই থিটা। ঠিক আছে, তা 2 পাই ইন্টু θ/360 এইটা হচ্ছে আমাদের কেবলমাত্র এই যে পুরো সার্কেলটার যেটা প্যারিমিটার ছিল তার মধ্যে এইটুকুর প্যারিমিটার বা অ্যাকচুয়ালি লেন্থ বলতে পারি, তখন আমরা প্যারিমিটার বলবো না, তখন লেন্থ বলবো। ঠিক আছে, পুরো সার্কেলটার লেন্থ আর পুরো সার্কেলটার প্যারিমিটার একই, কিন্তু যখন আমরা অ্যাজ এন আর্ক পড়বো বা আর্কে ডিভাইড করে ফেলবো তখন কিন্তু প্যারিমিটার আর লেন্থ কিন্তু আলাদা হয়ে যাবে। লেন্থ বললে তখন শুধু এইটুকু চলে আসবে, এইটুকু হচ্ছে লেন্থ অফ দ্য মাইনর আর্ক, তখন তার ইকুয়েশনটা হয়ে যাবে 2πr ইন্টু θ/360, যেটা আমরা লেন্থ অফ আর্কের জন্য পড়লাম। এরপর যদি ছবিটা একই রেখে আমরা প্যারিমিটার অফ আর্ক পড়ি, ছবিটা ওইটাই থাকলো, যদি আমরা প্যারিমিটার অফ আর্ক পড়ি, প্যারিমিটার অফ অ্যানি আর্ক বা অ্যাকচুয়ালি আর্ক, প্যারিমিটার অফ আর্ক, তাহলে কিন্তু আমি কি বললাম যে এটা সার্কেল যখন থাকবে তখন তার জন্য লেন্থ আর প্যারিমিটার সেম। সার্কেলটার এটা পুরোটাই লেন্থ আর সার্কেলটা এটা পুরোটাই প্যারিমিটার। কিন্তু যদি আমরা আর্কে ডিভাইড করি, এই যে এটা আর্কটা আর্ক, মাইনর আর্ক, এটা মেজর আর্ক, ঠিক আছে, তাহলে যদি ডিভাইড করি তখন কিন্তু সেই সার্কেলটার যে আর্ক ডেভেলপ হয়ে যাবে তখন সেটা যে সেন্ট্রালে কোনটা ক্রিয়েট করবে না, তার জন্য অ্যাকচুয়ালি প্যারিমিটার আর লেন্থটা ডিফার হবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখন যেটা আমরা লেন্থ বলছিলাম এইটুকুই, তাহলে এখন যখন প্যারিমিটার বলবো না তখন কিন্তু যদি এটাকে সেন্টার ধরি, অ্যাকচুয়ালি এটা সেন্টার থেকে টানা হচ্ছে মানে অ্যাকচুয়ালি রেডিয়াস, এটাও রেডিয়াস, অর্থাৎ প্যারিমিটার বললে 2πr, লেন্থটা অ্যাজ ইট ইজ থাকবে, θ/360 এটা লেন্থ হয়ে গেল, তার সাথে কিন্তু এটা r প্লাস আর 2r যোগ হয়ে যাবে, স্মল r ইকুয়ালস টু রেডিয়াস অফ দ্য সার্কেল। বোঝাতে পারলাম? যখন লেন্থ বলবে তখন শুধু কিন্তু 2πr ইন্টু θ/360, যখন প্যারিমিটার বলবে না তখন কিন্তু 2πr ইন্টু θ/360 অর্থাৎ লেন্থের সাথে আরও 2r এক্সট্রা যোগ হবে, অর্থাৎ 2r বলতে এই যে আর্কটা সেন্টারে কোণ করেছে, এই যে আমাদের এই যে আর, এটাও আর 2r, এই টোটালটা নিয়ে কিন্তু আমার এই পুরো আর্কটার প্যারিমিটার। লেন্থ বললে শুধু এইটুকু আর্ক কি হবে, আর যখন প্যারিমিটার বলবে এই আর্কের লেন্থটার সাথে কিন্তু এই যে টোটাল দুটো আর বা 2r যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এখানে কি চেয়েছে, এখানে কিন্তু আমাদের কি বলেছে, অ্যাকচুয়ালি চেয়েছে তো রেডিয়াস চেয়েছে, অ্যাকচুয়ালি বলেছে কি না অ্যান আর্ক অফ লেন্থ কিন্তু বলেছে, প্যারিমিটার বলেনি, কিন্তু লেন্থ বলেছে। তাহলে লেন্থ বললে লেন্থের ইকুয়েশন কী হয়, 2πr ইন্টু θ/360। ঠিক আছে, তো 33π বলেছে লেন্থটা। তো দেখো আমাদের যদি আমি অ্যাকর্ডিংলি কোশ্চেন করতে যাই তাহলে কী হবে, অ্যাকচুয়ালি 2πr ইন্টু θ/360 ইকুয়ালস টু 33π, এটা বলেছে। তাহলে এটা কিন্তু আমাদের গিভেন, অ্যাকচুয়ালি এটাই গিভেন, আর লেন্থ বলেছে, লেন্থটা আমরা জানি এটা হয়, আর এটার মধ্যে 33π বলেছে। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, যদি আমরা ক্যান্সেল আউট করে দেখো, পাই ক্যান্সেল আউট হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ থেকে, তাহলে ঠিক যাচ্ছে 2r ইন্টু θ/360 ইকুয়ালস টু 33। এরপর সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে আমরা কিন্তু এখানে দেওয়া হয়েছে, কি বলেছে 132, এই যে বলেছে না ডিগ্রি অফ অ্যাঙ্গেলটা কত 132, আর আমরা এটাই বললাম যে থিটাটা কী হয় না ডিগ্রি অফ অ্যাঙ্গেল ইন দ্য সেন্টারে কত ডিগ্রি কোণ করছে সেইটা ডিনোট করা হয়। তো সেন্টার এটা বলছে 132, তাহলে যদি 132 হয় তাহলে মান বসালাম 2r, এটা ইন্টু হয়ে গেল থিটা মানটা 132/360 ইকুয়ালস টু 33। ঠিক আছে, তা দেখো 33 4 হয় আমাদের 132, ঠিক আছে, এটা 2r আর 4/160 হচ্ছে এটা 1/90 হয়ে গেল ইকুয়ালস টু এটা কিন্তু 1, ঠিক আছে, রাইট সাইডে 1 হয়ে গেল। আবার যদি দুইটা ক্যান্সেল আউট করি তাহলে 45 হয়ে যায়, তাই না, 45, তাহলে r/45 ইকুয়ালস টু 1 বা r ইকুয়ালস টু 45 সেন্টিমিটার। তা আমাদের রেডিয়াসটা কত 45 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। যেটা বোঝানোর ছিল সেটা এই জায়গাটা দেখবে যে
লেন্থ অফ আর্ক আর প্যারিমিটার অফ আর্ক কিন্তু একই নয়। লেন্থ অফ সার্কেল আর প্যারিমিটার অফ সার্কেল একই, কিন্তু লেন্থ অফ অ্যানি আর্ক সেটা আমাদের মেজর আর্ক হতে পারে, মাইনর আর্ক হতে পারে, অ্যাকচুয়ালি লেন্থ আর প্যারিমিটার আলাদা হয়ে যাবে। ব্যাস এই জায়গাটা বোঝানো ছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, পরের প্রশ্নটা কী বলছে, 3/5p ইকুয়ালস টু 7/2q ইকুয়ালস টু 7/5r, তারপর পি কিউ আর রেশিও বুঝেছে। দেখ কোশ্চেনটা কিন্তু খুব বড় নয়, এটার অ্যান্সারটাও খুব বড় হবে না, ছোট, কিন্তু বোঝার তাগিদটা অ্যাকচুয়ালি আমি বারবার বলে থাকি যে আমাদের এইখানে কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে করব, পরীক্ষাতে কিন্তু আমাদের টাইম কনজিউমিংয়ের ব্যাপারটা থাকে, সেখানে আমরা এক্সিকিউশন করব, যেটা এখানে আমরা করে যাব, ঠিক আছে। তো এখানে আমরা এক্সপেরিমেন্ট করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে আমাকে, যদি আমি রিরাইট করি আরও একবার, 3/, এটা বলেছে 3/5, এটা কিন্তু 5, ঠিক আছে। 3/5p ইকুয়ালস টু 7/2q ইকুয়ালস টু 7/5r। তো দেখো যেহেতু রেশিও দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আলটিমেটে আমরা কে ধরতে পারি, এখানে কে ধরবো, তার মানে অ্যাকচুয়ালি 3/5 প্রত্যেকে আমরা কে ধরতে পারি, 3/5 মানে পি ইকুয়ালস টু কে, 7/2q ইকুয়ালস টু কে, এটা ধরতে পারি তো, 7/5 ইকুয়ালস টু আর, এটাই তো ধরবো আমরা, তাই না। সরি 7/5, সরি এটা ভুল হলো একটু, 7/5r ইকুয়ালস টু কে, 7/5r ইকুয়ালস টু কে, ঠিক আছে। এরপর দেখো তোমরা বলবে যে তাহলে তো আমি তো একইভাবেই করাচ্ছি, ট্র্যাডিশনাল ওয়েতে করাচ্ছি, না, আমি জাস্ট এইটুকু তোমাদেরকে বোঝালাম যে এগুলো আমরা কে ধরি, তারপর প্রত্যেকে কে ধরা যায়, ঠিক আছে। এরপর আমি যেটা বলবো, আমি কিন্তু ডিরেক্টলি এখান থেকেই করতে পারতাম কি না, এই যে রেশিওগুলো আসবে এগুলো উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে, অর্থাৎ 5/3 রেশিও 2/7 রেশিও 5/7, তারপর আমরা যেমনভাবে করি একইভাবে, অর্থাৎ এই যে নিচের সংখ্যাগুলো এলসিএম নেবো বা একই করার চেষ্টা করব। তো যদি একই করার চেষ্টা করি, এটাকে 21 করতে পারি, এটাকেও 21 করতে পারি, এটাকেও 21 করতে পারি, ঠিক আছে। তাই যদি 21 করতে হয় নিচেরটাকে, তাহলে 7 দ্বারা গুণ করতে হবে, আর 7 দ্বারা গুণ করতে হলে কিন্তু উপর নিচে উভয়কেই গুণ করতে হবে, তো এটা হয়ে যাবে 35/21, আমি তোমাদেরকে বোঝার সুবিধাতে 21টাও নিচে লিখছি, ঠিক আছে। এটা 6/21 রেশিও, এটা 15/21, তারপর দেখবে এই যে 21 নিচেরগুলো সমান যেহেতু আর রেশিও, তাই এগুলো ক্যান্সেল আউট হবে প্রত্যেকটা, তাহলে এটা হয়ে যাবে আলটিমেট রেশিওটা কী হয়ে যাবে 35/6 এটাই হয়ে যাবে আমাদের P/Q/R, ঠিক আছে। 35/6 বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা করতে পারতাম 3/5p ইকুয়ালস টু 7/2q ইকুয়ালস টু 7/5r, এরকম যখন রেশিও দেওয়া থাকবে তখন কিন্তু আমরা কি করবো, রেশিওগুলো উল্টে নেবো, তাহলেই তাদের রেশিও ডিরেক্টলি পেয়ে যাব। যেমন 5/3 করলাম, 2/7 করলাম, 7/2টাকে 2/7 করলাম, 7/5টাকে 5/7 করলাম, তারপর আমরা কী করবো, যেমনভাবে রেশিও বের করি তেমনভাবে নিচেরগুলো এলসিএম করবো বা একই করার চেষ্টা করবো, যে কোনো একটা মাথা রাখবো যে এলসিএম থেকে একই করবো, কারণ 3/7 এলসিএম 21ই হয়, তাহলে 21 করবো নিচেরটাকে, তার 21-এর জন্য কী করতে হবে, আমাদেরকে সেটা করে নেবো, আলটিমেট আনসার পেয়ে যাবো। এরপর আমি কিন্তু বারবার বলি যে ট্র্যাডিশনাল মেথডটা জানলে আমি কনফিডেন্ট থাকবো যে হ্যাঁ আমি জানি, আমার কিন্তু কোনো সংকোচ বোধ হবে না, বা এমনটা মনে হবে না যে আমি তো মুখস্থ করে নিয়েছি বা স্যার তো মুখস্থ করিয়ে দিয়েছেন, মোটেও না। আমি ট্র্যাডিশনাল মেথডটা এই কারণেই প্রত্যেকটা শর্ট অ্যাপ্রোচের পরে আমি করিয়ে দিই, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি কি লিখেছিলাম, রেশিওগুলো 3/5p ইকুয়ালস টু q, 7/2q ইকুয়ালস টু কে, 7/5r ইকুয়ালস টু কে, আমি কে ধরতে পারি সব প্রত্যেককে, তাহলে এখান থেকে করি যদি আমি জাস্ট একটা ইকুয়েশন দেখে দিচ্ছি, বাকিটা তোমরা সেভাবেই করে নেবে, হয়ে যাবে। যেমন যদি আমি প্রথম রেশিওটা দেখাই, 3/5p ইকুয়ালস টু কে, এটাকে আমরা কী লিখতে পারি না, দেখো এটাকে লিখতে পারি আমরা কার পি রেশিওর মানটা বের করবো, অ্যাকচুয়ালি আমরা কী লিখতে পারি, p ইকুয়ালস টু 5k/3,
পি ইকুয়ালস টু 5k/3, এখানে আসবে কিউ ইকুয়ালস টু 2k/7, এখানে আসবে আর ইকুয়ালস টু 5k/7। তাহলে দেখো 5/3, 2/7, 5/7 কে করে গুণ আছে, আর রেশিওর ক্ষেত্রে তো কেগুলো এমনিতেই ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই রেশিওটা আসবে 5/3, 2/7, 5/7। তাহলে সেই জন্য আমি ডিরেক্টলি এখান থেকে এটা করতে পারি। আর ট্র্যাডিশনাল মেথডটাও দেখিয়ে দিলাম যাতে কোনো সংকোচ বোধ না হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। এই কোশ্চেনটাও দেখো, দেখে কিচ্ছু মনে হবে না, কিন্তু ট্রিকি কোশ্চেন। যে √555 আমি চোখে দেখে বলতে পারি অ্যান্সারটা কত হবে। এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 5। ফাইন্ড দ্য ভ্যালু অফ, পুরোটার অ্যান্সারটা 5 হবে। কিন্তু 5 যে হবে, বা তোমরা যদি জেনেও থাকো যে 5 হয়, কেন হয় কি জানো? হয়তো অনেকেই জানে না যে কেন হয়, তো আমি সেটাই শেখাবো যে হয় কেন। কারণ আমি বারবার বলছি ট্র্যাডিশনাল মেথডটা আমি ওখানে গিয়ে করবো না, অ্যাপ্রোচ করবো না, এটা ঠিক। কিন্তু আমি মনের মধ্যে এটা জানবো যে আমি জানি, আমি ট্র্যাডিশনাল ওয়েটাও জানি, আমার সংকোচবোধ হবে না যে আমি মুখস্থ করে নিয়েছি। সেলফ কনফিডেন্ট বলে একটা জিনিস আছে, সেলফ কনফিডেন্স যেটা হয় সেটা নিজের মধ্যে বজায় থাকবে। তাহলে যদি আমি এটাকে এক্স ধরি, পুরোটা এক্স ইকুয়ালস টু √5, তার মধ্যে √5, তার মধ্যে আরও একটা 5, এটার মধ্যে আরও একটা 5, এরকম করে ইনফিনিটি পর্যন্ত কিন্তু আছে। ইনফিনিটি পর্যন্ত কিন্তু আছে। ঠিক আছে, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত আছে। তো দেখো, এখন যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করি, উভয় পক্ষে যদি স্কোয়ার করি, অর্থাৎ এক্সের স্কোয়ার ইকুয়ালস টু এই যে 5 √ওভারের মধ্যে 5, এই √ওভারের মধ্যে 5, তারপর ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত আছে, এটা স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো এক্সের স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এই যে স্কোয়ারের জন্য এই যে রুটের মধ্যে একটা 5 বাইরে বার হবে, মানে আমি এটাকে 5 ইন্টু তারপরে আবার √5, তার মধ্যে √5, তার মধ্যে √5, এরকম করে ইনফিনিটি পর্যন্ত আছে, ডট 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 ইনফিনিটি পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে আবার আমরা তো এক্স ধরেছিলাম, এক্স ইকুয়ালস টু ধরেছিলাম না, তাহলে এটাকে আমরা পরের ধাপে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x লিখতেই পারি, কারণ এটাকে তো আমরা এক্স ধরেছি। এই পুরো টার্মটাকে, পুরো সংখ্যাটাকে বা পুরো এক্সপ্রেশনটাকেই তো আমরা এক্স ধরেছি। তারপরে তো আমরা পুরো এক্সপ্রেশন এটাই পেলাম, কারণ ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে একটা 5 যাওয়া না যাওয়া একই ব্যাপার। তো সেই সেন্সে এটাকে 5x ধরেছি। তাহলে দেখো আমরা আলটিমেটলি কী পেলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x। তো উভয় পক্ষ থেকে যদি এক্সট্রা করে এক্স ক্যান্সেল আউট করি, তাহলে এক্স ইকুয়ালস টু 5। ঠিক আছে, এই কারণে এক্স ইকুয়ালস টু 5 বা এটার ভ্যালুটা হয় 5, এই কারণে এটার ভ্যালুটা 5। এবার আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, আবার অনেকেই কী করে আমি সেটাও বলে দিই, যে মিস্টেক পয়েন্টগুলো করে বা কনফিউজিং পয়েন্ট যেটা হয়, যে এধারে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x রয়েছে, তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 0, তাহলে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে দুটো পাচ্ছি এক্স ইকুয়ালস টু 0, আর একবার পাচ্ছি এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 5। তারপরে এক্সের দুটো মান পেলাম, একটা এক্স ইকুয়ালস টু 0, একটা এক্স ইকুয়ালস টু 5। তাহলে তো কনফিউজিং পয়েন্ট এটা যে এক্সের মান কি 0 অপশান থাকলে হবে? অ্যাকচুয়ালি প্রথম কথা 0 অপশানটা 99% থাকে না, আর দ্বিতীয় কথা যদি থেকেও থাকে 0 হবে না। তার কারণ তোমরা দেখে বলো যে এই ভ্যালুটার মান কখনোই কি 0 হতে পারে? ইজ ইট পসিবল? কখনোই কি 0 হতে পারে? পারে না। তাহলে যখন পারে না, তাহলে এক্সের আরও একটা মান আমাদের উপলব্ধ রয়েছে, কি না, এক্স ইকুয়ালস টু 5, তার জন্য এক্স ইকুয়ালস টু 5ই হবে। এরপর থেকে যেহেতু ট্র্যাডিশনাল মেথডটা তোমরা অ্যাচিভ করে নেবে, তারপর থেকে কিন্তু দেখে পরে অ্যান্সারটা করে আসবে যে এক্স ইকুয়ালস টু 5, অর্থাৎ এইটার মানটা, এই এক্সপ্রেশনের মানটা 5ই হবে। ঠিক আছে, ঠিক আছে, 0 তো হবে না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, a cistern is normally filled in 8 hours but takes another 2 hours longer to fill because of leak in its bottom। কিছু না, একটা বলছে পাইপ, কিন্তু একটা
8 ঘন্টা দিয়ে ভর্তি করতে পারে ট্যাঙ্কে, কিন্তু যদি বটমে একটা অর্থাৎ নিচে ট্যাঙ্কের নিচে একটা ছিদ্র থাকে যার জন্য কিন্তু 2 ঘন্টা অতিরিক্ত সময় লাগছে, মানে তখন কিন্তু ভর্তি হতে 10 ঘন্টা সময় লাগছে। এটা বুঝতে হবে, এটাই বোঝায় এখানে যে 8 ঘন্টা সময় লাগে যখন পাইপটা চলে, আর যখন একটা অতিরিক্ত লিকেজ থাকে বটমে তখন কিন্তু আমাদের 2 ঘন্টা অতিরিক্ত সময় লাগে, যার ফলে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, দেখো তাহলে যদি আমাদের সিস্টেম C4 ধরি, এটা 8 ঘন্টা সময় নেয়, আর যদি L4 লিক ধরি তাহলে সি প্লাস লিক এটা 10 ঘন্টা সময় নেয়। তাহলে এদের এলসিএম করলে আমরা টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক পেয়ে যাব। তাহলে 8 আর 10-এর এলসিএম কত হয়? 40 হয়। তাহলে 40 আমার টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক। ঠিক আছে, আর এফিসিয়েন্সি ইকুয়ালস টু, আমি বারবার বলে থাকি এফিসিয়েন্সি ইকুয়ালস টু কী হয়, টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক C4 ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক বাই টাইম। তাহলে ক্যাপাসিটি 40, টাইম লাগছে 8 ঘন্টা, মানে এর এফিসিয়েন্সি হয়েছে 5 ইউনিট। আর এদের কি বলছে না ক্যাপাসিটি 40, আর যখন লিকটা থাকছে তখন কিন্তু 2 ঘন্টা অতিরিক্ত সময় লাগছে, মানে টোটাল সময় লাগছে 10 ঘন্টা। তাহলে তখন আমাদের এফিসিয়েন্সি কত হবে? 4 ইউনিট। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই যে তাহলে যদি আমাদের লিকের আমাদের টাইমটা কী বলেছে, ইফ দ্য সিস্টেমস ফুল দ্য লিক উইল এমটি দ্য, বলেছে লিকটা কতক্ষণে এমটি করবে, মানে খালি করে দেবে ট্যাঙ্কটা। তাহলে ক্যাপাসিটি তো ট্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে আমার লিকটার এফিসিয়েন্সি বের করতে হবে। যদি লিকটার এফিসিয়েন্সি পেয়ে যায় তাহলে আমরা সহজে সময়টা বের করতে পারবো। তাহলে দেখো যদি আমরা করি এই যে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক আর লিক, তাহলে এদের ডিফারেন্স করি, তাহলে 5 - 4 করি বা 4 - 5 করি একই ব্যাপার। যদি 5 - 4 করি তাহলে দেখো 1 আসছে, লিকটার এফিসিয়েন্সি 1, ঠিক আছে, আর একটা অবভিয়াসলি মাইনাসই হবে কারণ এটা খালি করার পাইপ। বা দেখো যদি 4 - 5 করি তাহলে কিন্তু -1 আসছে। এই মাইনাসটা কি ডিফাইন করছে যে এই যে সিস্টেমটাই বলো না কেন বা যে পাইপটাই বলো না কেন, যদি পাইপ হয়, আমি জাস্ট পাইপ বলছি, পাইপ এখানে নয় কিন্তু এখানে লিক বলেই দিয়েছি অলরেডি, যদি পাইপ থাকে তাহলে যদি তার এফিসিয়েন্সি মাইনাসে চলে আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে না এই পাইপটা খালি করার পাইপ। ঠিক আছে, তো তার এই যে মাইনাসটা টি নট করছে, তার আলটিমেট কি, এই যে লিকটার এফিসিয়েন্সি 1 আর ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক 40, এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল আওয়ার কত না 40 আওয়ার্স। ঠিক আছে, তাহলে এর সময় কত লাগছে? 40 ঘন্টা। লিকটার সময় 40 ঘন্টা লাগবে টু এমটি দ্য ট্যাঙ্ক ফুললি, পুরো ট্যাঙ্কটাকে এমটি করতে, খালি করতে 40 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের রিকোয়ার্ড আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে না, এ কাইট ইজ অ্যাটাচড টু এ স্ট্রিং, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং when the height of the kite is 90 meter and the string makes an angle of 30 degree with the ground। অর্থাৎ যদি আমরা একটা কাইট বলতে ঘড়ির ছবি আঁকি, মানে যদি আমরা এরকম করি যদি আমরা ঘড়িটা উড়ছে ধরে নিই, তাহলে অ্যাকচুয়ালি হাইট, এই যে কাইটটার হাইট মানে ভূমিতল, এটা ভূমিতল ধরে নিই আমরা, এই যে ভূমিতল, এখান থেকে ভূমিতল, কাইটের হাইট যদি আমরা এটা ধরে নিই, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ধরে নিই, ঠিক আছে, তাহলে কি বলেছে, স্ট্রিং মেক্স অ্যাঙ্গেল। এরপর আমাদের এই যে এরকম জায়গায় যদি ধরি আমরা এতটা হাইট, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তোমরা ইমাজিন করো, ছবিটা হয়তো আমি সেভাবে কী বলবো যে বাস্তবায়িত করতে পারছি না, কিন্তু যদি তোমরা ইমাজিন করো একটা ঘুড়ি উড়ছে আকাশে, ঠিক আছে, ভূমিতল থেকে তার উচ্চতাকে ইমাজিন করো, তাহলে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে
যে আমরা যে সুতোটা বা দড়িটা ধরছি, স্প্রিং যেটা বলছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হাইপোটানাস হয়ে যাবে, কারণ যে উচ্চতা সেটা অ্যাকচুয়ালি লম্ব উচ্চ হবে, ঠিক আছে, পারপেন্ডিকুলারই হবে, আর ওটা হাইপোটানাসই হবে, ঠিক আছে। আর এইটি উচ্চতাটা বলেছে 90 মিটার, তাহলে আমাকে বের করতে হবে হাইপোটানাস, আর এই যে অ্যাঙ্গেলটা বলেছে এটা 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি বের করতে বলেছে, আমাদের দেওয়া আছে লম্ব আর বের করতে হবে আমাদের হাইপোটানাস। তাহলে দেখো সাইন থিটার ভ্যালুটা কি হয়, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পারপেন্ডিকুলার আপন হাইপোটানাস। তাহলে পারপেন্ডিকুলার 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 ঠিক আছে, পারপেন্ডিকুলার আপন হাইপোটানাস, ঠিক আছে। পারপেন্ডিকুলার আপন হাইপোটানাস ইকুয়ালস টু কী হয়, সাইন থেটা হয়। আর আমার এই দুটোই দেওয়া আছে, একটা দেওয়া আছে, একটা বের করতে হবে। তাহলে পারপেন্ডিকুলার দেওয়া আছে 90, হাইপোটানাস বের করতে হবে সাইন 30, এটাই দেওয়া হয়েছে। তাহলে 90 আপন এইচ ইকুয়াল সাইন 30-এর মানটা আমরা জানি হাফ হয়, তাহলে এখান থেকে পাচ্ছি এইচ ইকুয়ালস টু 180 মিটার, সেন্টিমিটার না মিটার, 180 মিটার, ঠিক আছে। এইচ পর কিন্তু হাইপোটানাস, হাইট মনে করে নিও না, এটাই আমার কনফিউজিং পয়েন্ট, ঠিক আছে। যাই হোক, হাইপোটানাস তাহলে অ্যাকচুয়ালি 180 মিটার, তাহলে এটাই হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য স্ট্রিং, এটা আমাদের লেন্থ অফ দ্য স্ট্রিং, ঠিক আছে। তাহলে 180 মিটার, এটা হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য স্ট্রিং, তাই না, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। এই কারণে বলছি, কারণ আমিও প্রিপারেশন নিচ্ছি, আমি যেগুলো মক দিচ্ছি সেগুলো যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন্সগুলো থাকছে তার মধ্যে সেগুলো নিয়ে আসছি, তোমাদের সামনে সলিউশনস করছি। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরও আশা করছি কিছুটা সহযোগিতা হচ্ছেই বই কি। তো সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমরা পাও। আর অবশ্যই ভালো লেগে থাকলে শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।